উখিয়ার ক্যাম্প পরিদর্শন করলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। ঘুরে দেখলেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের। আমেরিকার তো মদত সদত বেশি গজ্জিল স্যারমে ইয়ার আগে গজ্জিল অহান আর তো মদত ইয়ান অহন হমি গিয়ে চিকিৎসা আর আর কাবা ফাই হিনিলা গরি দিও আর ইয়ান সাইরি বাস 3 লাখ রোহিঙ্গা ফেরত নিতে মিয়ানমারের সম্মতির বিষয়ে সন্দিহান আশ্রিতরা। প্রত্যাবাসন পরিকল্পনায় স্পষ্ট করার আহ্বান। বাংলাদেশের মধ্যে 3 লাখ টন 14 লাখের উপরে আছে। আবি একখান হে তো লাই বুঝি দে তার তো হতান ক্লিয়ার করা উড়বে দে বাকি গিন খতে লই যাবো দে হ্যাঁ। মিয়ানমারের তরফ থেকে যদি কোনো রকম গ্রিন সিগন্যাল আমরা পেয়ে থাকি আমরা সাথে সাথেই প্রস্তুত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর জানাতে খেলার সময়ে যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানী নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন। কিছু স্থানে অব্যবস্থাপনার অসন্তোষ, দ্রুত সমাধানের নির্দেশ। ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত একটি মহল, বললেন বিএনপির মহাসচিব। সরকারি দলের লোকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ জামায়াত আমিরের। ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি। লোকসভায় প্রতিবেদন। দেশে ফিরলে গ্রেফতারে ব্যত্যয় হবে না আইনের। 10 দিন ধরে তীব্র গ্যাস সংকটের কবলে রাজধানী। ছুটির দিনেও সরবরাহের অভাবে বন্ধ বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। দীর্ঘ অপেক্ষায়ও না পেয়ে বিপাকে চালকরা। এবং মরক্কো থেকে সাগর পাড়ি দিয়ে স্পেনের সেউতায় ঢুকেছে 60,000 অবৈধ অভিবাসী। অনুপ্রবেশ চেষ্টার সময় মৃত্যু বেড়ে 34। সীমান্তে সেনা মোতায়েন। কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি। ঘুরে দেখেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। এ সময় প্রতিনিধি দলের সামনে প্লাকার্ড হাতে দ্রুত মিয়ানমারের নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। শুক্রবার সকাল থেকে নানা কর্মসূচিতে ব্যস্ত বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। দুপুরের ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান তিনি। প্রায় 4 ঘন্টা ধরে উখিয়ার মধুরছড়া মেগা ক্যাম্প ঘুরে দেখেন গোরের নেতৃত্বে 14 সদস্যের মার্কিন প্রতিনিধি দল। তারা রোহিঙ্গাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। উখিয়ায় প্রবেশকালে রাস্তার দুপাশে শত শত রোহিঙ্গা অবস্থান নেন। তাদের হাতে ছিল স্বদেশে ফেরার আকুতি নিয়ে ব্যানার আর প্ল্যাকার্ড। আর যেখান রিলিফ আমেরিকার তো মদত সদত বেশি গজ্জিল স্যারমে ইয়ার আগে গজ্জিল অহান আর তো মদত ইয়ান অহন হমি গিয়ে অহান আর তো হাইতে চলতে ফিরে কষ্ট বেশি চিকিৎসা আর কাবা ফাই হিনিলা গরি দিও আর ইয়ান সাইরি বাস। প্রতিনিধি দল প্রথমে রোহিঙ্গা ক্যাম্প 8-এর ওয়াচ টাওয়ারে উঠেন। সেখান থেকে পুরো মেগা ক্যাম্প পর্যবেক্ষণ করেন। এরপর গাড়ি বহন নিয়ে দীর্ঘ 1 ঘন্টা ঘুরে দেখেন একের পর এক 5টি ক্যাম্প। এরপর ক্যাম্প 6-এর স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিদর্শন শেষে রোহিঙ্গা রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন সার্জিও গোর। স্থানীয় জনগণের মনে এটাও আছে যে তাদের উপর হিউজ প্রেশার পড়েছে এবং তারা চায় যে যত তাড়াতাড়ি রোহিঙ্গা সমস্যার সমাধানে তারা যাতে তাদের দেশে ব্যাক করে এবং রোহিঙ্গারাও যাতে তাদের ব্যাক করে সেটা তারা নিজেরাও চায়। এছাড়া প্রতিনিধি দলটি ক্যাম্প 4-এ গ্যাস বিতরণ কেন্দ্র এবং বর্ধিত 4 নম্বর ক্যাম্পে খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমারের সম্মতির ঘোষণা এলেও তা নিয়ে প্রশ্ন তুলেছেন আশ্রিত রোহিঙ্গারা। তাদের দাবি শুধু 3 লাখ নয়, বাংলাদেশ আশ্রিত 14 লাখের বেশি রোহিঙ্গা প্রত্যাবাসন পরিকল্পনা, সময়সূচি ও পুনর্বাসনের স্থান স্পষ্ট করতে হবে মিয়ানমারকে। অন্যদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে মিয়ানমারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই প্রত্যাবাসন কার্যক্রম শুরু করতে প্রস্তুত বাংলাদেশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট।
বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এমন ঘোষণার পর ক্যাম্পে আশ্রিতদের মাঝে উঠেছে নানা প্রশ্ন। বাস্তুচ্যুতদের দাবি আংশিক নয়, প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে সবার। এজন্য সুস্পষ্ট সময়সূচি, নিরাপত্তা, পুনর্বাসন এবং সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ তাদের। বাংলাদেশের মধ্যে 3 লাখ টন 14 লাখের উপরে আছে। আবি একখান হেতো লাই বুঝি দে তার তো হতান ক্লিয়ার করা উড়বে দে বাকি গিন খতে লই যাব দে হান। 2 নম্বর লই যাব দে কি রোহিঙ্গা নাকি অন্য কম অন্য নামী মানুষ একতান ক্লিয়ার করা উড়ব। আশ্রয় নেওয়াদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দিতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে এ লক্ষ্যে একসঙ্গে কাজ করতেও প্রস্তুত সরকার। প্রত্যাবাসনের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেইগুলো আমাদের রয়েছে। আমাদের যে ডেটাবেস সেগুলো তো আমরা মিয়ানমারকে হস্তান্তর করেছি। তো ভেরিফিকেশনের পরে যেগুলো আসছে সেগুলোর একটা আপডেট তাদের দরকার হতে পারে, কিন্তু আমাদের দিক থেকে তো কোনো সমস্যা নেই। এখন মিয়ানমারের তরফ থেকে যদি কোনো রকম গ্রিন সিগন্যাল আমরা পেয়ে থাকি আমরা সাথে সাথেই প্রস্তুত। এর আগে 2,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছিল মিয়ানমার, তবে তা বাস্তবায়ন না হওয়ায় নতুন ঘোষণাও ঝুলে থাকার শঙ্কায় বাস্তুচ্যুতরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও পানি নিষ্কাশন পরিস্থিতি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন তিনি। কিছু বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে ইসিবি চত্বর, মিরপুর, উত্তরা, মহাখালী, মোহাম্মদপুর ও বনানী সহ বিভিন্ন এলাকায় নাগরিক সুবিধা ও সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনকালে বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও পানি নিষ্কাশন পরিস্থিতি দেখেন সরকার প্রধান। কিছু এলাকায় বিদ্যমান সমস্যা চিহ্নিত এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনে তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে সন্ধ্যায় গুলশানে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে একটি মহল অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলন। এতে বিভিন্ন জেলা থেকে অংশ নেন সনাতন সম্প্রদায়ের প্রতিনিধি ও নেতৃবৃন্দ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তিনি বলেন, একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে সমাজে অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। একটা ক্রিটিক্যাল মোমেন্ট পার হচ্ছে। 15 বছরে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল। একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন একটা সুযোগ পেয়েছি আমরা যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। আসুন আমরা সেই চেষ্টাটা করি। উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক বাংলাদেশ করার প্রত্যয় জানান এলজিআরডি মন্ত্রী। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। যারা ৭১-এর চেতনা ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনোই বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা ৭১-কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এনসিপির ওপর আবারও হামলার শঙ্কা জানিয়ে এমন হলে প্রতিরোধ গড়ে তোলার
আহ্বান জানিয়েছেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। হবিগঞ্জ ও সিলেটে এনসিপির ওপর হামলার নিন্দাও জানিয়েছেন তিনি। আলাদা অনুষ্ঠানে জামাত আমির অভিযোগ করেছেন সরকারি দলের অনেকেই চাঁদাবাজিতে জড়িত। হবিগঞ্জের সংঘর্ষে আহত এনসিপি নেতা আলিফকে দেখতে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার সুস্থতা কামনায় দোয়া করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত আমির। সিলেট ও হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনার নিন্দা জানান তিনি। বলেন, আইনের রক্ষক হয়েও ভক্ষকের কাজ করছে সরকারি দলের কিছু নেতাকর্মী। এনসিপি নেতাদের উপর আবারও হামলা হতে পারে এমন আশঙ্কা করে তিনি বলেন, যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো জায়গায় ছাড় দিয়ে কথা বলা ঠিক হবে না, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, এটাই সমাধান, এর বাইরে কোনো সমাধান নাই। এই দিন সকালে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন সরকারি দলের নেতারা চাঁদাবাজির সঙ্গে জড়িত। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। তারা করছে, সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। কাউকে এককভাবে জুলাইয়ের কৃতিত্ব দাবি না করার আহ্বানও জানান বিরোধী দলীয় নেতা। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে না দেওয়ার হুঁশিয়ারি দিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জে জুলাই পদযাত্রায় তিনি একথা বলেন। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর হয়েছে। বিএনপি যদি স্বৈরাচার হতে চায় তাদের সে সুযোগ দেওয়া হবে না মন্তব্য করেছেন সার্জি। এ সময় সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। একই কর্মসূচিতে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন। ওইখানে বৈষম্য আমাদের রাজনীতি করে দমক দেয়, আমি কিন্তু আসবো। বাংলাদেশের যেই কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে তার সাথে সাথে ফাঁসি বাস্তবায়ন করবে বাংলাদেশের। যেই দল গুমের শিকার, খুনের শিকার, মিথ্যা মামলার শিকার, হামলার শিকার, যেই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। গ্যাসের দাম বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে হামলায় আহত এনসিপি কর্মীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেছেন তিনি। এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিরোধীদের ওপর প্রকাশ্যে হামলা হলেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিদ্যুৎ এবং যানবাহনে গ্যাসের দাম বৃদ্ধি করবে, এটার ইফেক্ট সারা দেশে পড়বে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা কেউ এই দেশে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না। আমরা অবশ্যই পেট্রোবাংলা ঘেরাও করব যদি এই ধরনের গ্যাসের দাম বৃদ্ধি করা হয়। সারা ঢাকা শহরের মানুষ তো নেমে আসবে। এদিকে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার ও বিচারে আইনের কোনো ব্যত্যয় হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। অন্যদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, ফ্যাসিবাদের ইতিহাস পুনরাবৃত্তি না করতে সবার পাশে থেকে কল্যাণ রাষ্ট্র করতে চায় বিএনপি সরকার। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন করেন আইনমন্ত্রী। এ সময় বন্দি প্রত্যর্পণ চুক্তিতে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার ও বিচারের মুখোমুখি হবেন। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হবে না। মূল ভাবধারা বজায় রেখে জুলাই সনদের চূড়ান্ত বাস্তবায়ন করা হবে বলেও দাবি আইনমন্ত্রীর। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেটাগুলো সংশোধন করা দরকার আমি সেগুলো সংশোধন করব। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে মহাপরিকল্পনা মাফিক কাজ চলছে। কক্সবাজারের 128 কিলোমিটার স্যান্ডি বিচ, সেটাকে আমরা যদি সুসজ্জিত করতে পারি,
বিদেশিদের সঙ্গেও কথা বলছি। আমরা যদি পিপিপি মডেলেও হয় সেটাকে আমরা আন্তর্জাতিক মানের করব। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সহনশীল, আন্তরিক ও বিনয়ী উল্লেখ করে তার রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি ছাড়া সফর করলে এনসিপিকে সহায়তা করবে বিএনপি। আমি এনসিপিকে পরামর্শ দিব যে আপনারা যেখানেই যাবেন অন্তত নাসিরুদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। এদিকে বরিশালের তথ্যমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের ইতিহাস পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না। সবার পাশে থেকে কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই সরকার। আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করার প্রত্যক্ষ, পরোক্ষ, দৃশ্যমান, অদৃশ্যমান কোনো চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না। মানুষে মানুষে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ীদের চিহ্নিত করারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবায়দা রহমান। বলেছেন, আক্রান্তদের পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়ালে পরিস্থিতির উন্নতি হবে। আর তরুণদের রক্তদানে উৎসাহিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। জীবন বাঁচাতে রক্তদানের মতো মহৎ কাজকে উৎসাহিত করতে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আয়োজন করে রক্তদাতা সম্মাননা 2026। প্রাতিষ্ঠানিক রক্তদাতা সম্মাননা রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে এই সম্মাননা তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, থ্যালাসেমিয়া আক্রান্তদের বাঁচাতে রক্তদানে তরুণদের উৎসাহিত করতে হবে। নানা ধরনের অসংক্রামক ব্যাধির চিত্র তুলে ধরে রোগ প্রতিরোধে গুরুত্ব দেন তিনি। প্রিভেন্টিভ মেজারে গিয়ে আমরা যদি জাতিটাকে বাঁচাতে পারি তাহলে আমরা আর প্রিয়ন্তি এক বেদনার রক্তলিপি আমাদের লিখতে হবে না। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, রোগীর পরিবারের পাশে দাঁড়ানো সহ মানবিক উদ্যোগের মাধ্যমে থ্যালাসেমিয়া পরিস্থিতির উন্নতি সম্ভব। একটি সচেতন মানবিক সমাজ হিসেবে আমরা কিছু পদক্ষেপ নেয়ার প্রয়াস করতে পারি। থ্যালাসেমিয়া যোদ্ধা ও তাদের পরিবারের আশ্বস্ত করা, তারা এই দীর্ঘ কষ্টকর পথ একা অতিক্রম করবেন না, সকলে তাদের পাশে আছে। প্রান্তিক এলাকা পর্যন্ত রোগ শনাক্তে নতুন স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষিত করার পরামর্শ দেন ডাক্তার জুবাইদা রহমান। 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সময় তাদেরকে থ্যালাসেমিয়া সম্পর্কে সম্যক জ্ঞান দেওয়া যায়। এর মাধ্যমে বাংলাদেশের গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বহু নতুন ও পুরনো রোগী শনাক্ত হবে। অন্যদের উৎসাহিত করতে নিজের কন্যার নিয়মিত রক্তদানের কথাও তুলে ধরেন ডাক্তার জুবাইদা রহমান। এ যাবৎ তিনি 7 বার স্বেচ্ছায় রক্তদান করেছেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। একটি গোষ্ঠী ভুল ও মিথ্যা তথ্য দিয়ে জুলাই আন্দোলনকে নিজের কাছে কক্ষিগত করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কিছু ব্যক্তি নির্বাচিত সরকারকে ব্যতিব্যস্ত রাখার চেষ্টা করে চলেছে বলেও মন্তব্য করেছেন তিনি। ডিআরইউতে জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভায় তিনি একথা বলেন। একটা গোষ্ঠী এই নির্বাচিত সরকারকে কিভাবে ব্যতিব্যস্ত রাখতে এবং কিভাবে তারা এক ধরনের হঠকারী সিদ্ধান্তে উপনীত হয়েছে। সর্বোচ্চভাবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা ধৈর্য ধরে বসে থাকবো আর তারা একের পর এক ভুল তথ্য, মিথ্যা তথ্য দিয়ে সমস্ত আন্দোলনের ক্রেডিট একটা গোষ্ঠী বা কয়েকজন ব্যক্তির কাছে কক্ষিগত করতে দেওয়া যায় না। ছুটির দিনেও তীব্র গ্যাস সংকটের কবলে রাজধানী। সরবরাহের অভাবে বন্ধ বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে বিপাকে যানবাহন চালকরা। রোজগারে টান পড়েছে হাজারো যান চালকের। সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। দেশজুড়ে গত কয়েকদিনের তীব্র গ্যাস সংকটের প্রভাব পৌঁছে গেছে বাসাবাড়ির চুলা পর্যন্ত। হোঁচট খাচ্ছে রাজধানীর পরিবহন খাত, বিপাকে চালক এবং যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস, ফলে ঘুরছে না গাড়ির চাকা। জমার টাকা আয় করতে গিয়ে দিশেহারা সিএনজি এবং রাইড শেয়ারিং চালকরা। গোটা দিন মিলে মনে করে 2 বা 3 বার করে গ্যাস পাম্পে ঢোকা লাগে,
যে জায়গায় 300 টাকা ঢুকবে 50 টাকা 40 টাকার করে গ্যাস পাই, তো গাড়িটা চলাই কিভাবে? 60 টাকা 50 টাকার গ্যাস দিয়ে একটা আপ ডাউন করতে পারি না, গাড়ি বন্ধ হয়ে যায়। ওইলা রাস্তায় টাইনে আনা লাগে, বাইন্দে আনা লাগে, এরকম সিস্টেম। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে তারপরে যাইয়া অনেক সময় গ্যাস পাই, অনেক সময় পাই না, পাম্প বন্ধ হয়ে যায়। এই পাম্পে পাই না, ওই পাম্পে যাই, ওই পাম্পে পাই না, এই পাম্পে যাই, এটাই করি, আর কি করব। সংশ্লিষ্টরা বলছেন সরবরাহ কম থাকায় সিস্টেম লস দিয়ে হলেও খোলা রাখতে হচ্ছে পাম্প। এতে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। মেন লাইনের সাথে এলএনজি যোগ করার কারণে আমরা কিছুটা আর কি গ্যাসের স্বল্পতা পূরণ হয়েছে আর কি। গ্রাহক ভোগান্তি লাঘবে দ্রুত ও কার্যকর সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ ভোক্তারা। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়ার অজুহাতে বাড়ানো সবজির দাম কমেনি এক সপ্তাহেও। 100 টাকার উপরে বেশিরভাগ সবজির কেজি। কাঁচামরিচের দাম 400 টাকা ছুঁই ছুঁই। বাড়ছে পেঁয়াজের ঝাঁঝও। আর প্রতি ডজনে 10 টাকা বাড়তি ডিমের দাম। এই অবস্থায় বাজার তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে ক্রেতাদের উপস্থিতি। বাজারে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। কেজিতে 40 থেকে 50 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 320 থেকে 360 টাকা। সবজির বাজারে গিয়ে পকেট ফাঁকা হচ্ছে ক্রেতাদের। 100 টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি। প্রতি কেজি করলা 120, কচু 70 থেকে 80, ঝিঙা ও ঢেঁড়স 80, টমেটো 100 থেকে 120, গাজর 100, লাউ 80 থেকে 100, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা দরে। গত সপ্তাহের দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকায়। সব জিনিসে মোটামুটি দাম বাড়তে। এখন আমরা তো ছোটোখাটো চাকরি বাদা করি, সেরকম অবস্থা মানে রাতের নাগারা চলে গেছে সবকিছু। আমদানি কম, বাজারে মরিচ নেই। আমরা তো আগে মরিচ বেচতাম 5 বস্তা 6 বস্তা, এখন দিনে বেশি 1 বস্তা। কেসের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মোটামুটি একটু রেঞ্জে, কিন্তু তারপর স্বস্তি নেই ডিমের বাজারেও। 10 টাকায় লাল ডিম বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকায়। সাদা ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে 190 টাকা প্রতি কেজি। কমার কোনো লক্ষণ নাই, কিনলে বিভিন্ন খামারগুলো বন্ধ হয়ে যেতে গেছে, এই কারণে সামনে বাড়তে পারে। গেছে সপ্তাহে আমরা বিক্রি করছিলাম 130 টাকা ডজন। এই সপ্তাহে ঘুরতে না ঘুরতে আবার 140 টাকা ডজন হয়ে গেছে। লালটা সাদাটা হয়ে গেছে 130 টাকা। মধ্যবিত্ত তাদের মাঝে আসলে একটু অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বাজারের বৃদ্ধির কারণে। ডজন প্রতি 145 টাকার মতো এরকম আসে, তাহলে আমাদের মতো ফ্যামিলিগুলো আসলে কোথায় যাবে? বিক্রেতারা বলছেন আবহাওয়া স্বাভাবিক থাকলে সরবরাহ বাড়বে। আগামী সপ্তাহে বাজারে স্বস্তি ফেরার আশা তাদের। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। শুধু মিয়ানমারে নয়, এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে ইয়াবা। কেরানীগঞ্জ সহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র ফ্লাড ভাড়া নিয়ে তৈরি করছে ইয়াবা। এরপর সেগুলো আবার ছড়িয়ে দিচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায়। কেরানীগঞ্জের র্যাবের অভিযানে কারখানার সন্ধান পাওয়ার পর এসব তথ্য উঠে এসেছে। গ্রেফতার করা হয়েছে এক নারীসহ 4 মাদক কারবারিকে। ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ বালুরচরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযানে যায় র্যাব। একটি ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই অবাক হয় পুরো আভিযানিক দল। ভয়ঙ্কর মাদক ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামালে ভরা পুরো বাসা। বিশেষ মেশিনের সাহায্যে তৈরি করা হতো ইয়াবা। উদ্ধার হয় প্রায় 2000 পিস ইয়াবা ট্যাবলেট। আটক করা হয় এক নারীসহ 4 মাদক কারবারিকে। পরে রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংঘবদ্ধ এই চক্রটি কেরানীগঞ্জে ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা বানিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিত। তাদেরই তৈরি বেশ কিছু কয়েকটা সেগমেন্ট ছিল এবং এটা তারা পার্শ্ববর্তী কামরাঙ্গীচর থেকে শুরু করে পুরান ঢাকায় মূলত এদের ব্যবসার চেইনটা মূলত তারা মেনটেন করে। র্যাব জানায় দেশের বাইরে থেকে নয়, ইয়াবা তৈরির কাঁচামাল ঢাকা থেকেই সংগ্রহ করত চক্রটি। সেসব কাঁচামালের উৎসের খোঁজে চলছে অভিযান। বাংলাদেশে যে তৈরি হচ্ছে এই জিনিসটা আমরা সরাসরি উদ্ভাবন করেছি এবং আমরা সেটাকে ডিসকভার করার পরে সেটা ডকুমেন্টেড ওয়েতে সেটা প্রডিউস করেছি। অবশ্যই আশ্বস্ত করতে পারি এই রকম আরও যে কারখানা আছে এটাও আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। মাধবী তন্নি, সময় সংবাদ, ঢাকা। বাকস্বাধীনতার নামে প্রধানমন্ত্রীকে নিয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
রাতে রাজধানীতে রাজনীতিবিদদের সম্পর্কে অশালীন বক্তব্যের প্রতিবাদে মশাল মিছিল শেষে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, অতীতে যারা আওয়ামী লীগের ছায়াতলে গুপ্তভাবে রাজনীতি করেছেন, এখন বিপ্লবী হয়ে গণতান্ত্রিক ভাষা ভুলে অরাজনৈতিক ও কুরুচিপূর্ণ বক্তব্য দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরাচার পতনে যারা মাঠে এক কাতারে আন্দোলন করেছেন, তাদের মধ্যে সৌহার্দ্য নষ্ট হলে লাভবান হবে পলাতক আওয়ামী লীগ। তাদের পথ সুগম করতেই অনেকে বিশৃঙ্খলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ইশাক হোসেন। এর আগে মশাল মিছিলটি রাজধানীর মালিটোলা পার্ক থেকে 0 পয়েন্ট হয়ে নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। অতীতে যারা আওয়ামী লীগের ছায়াতলে ছিলেন, গুপ্তভাবে রাজনীতি করেছেন, আজকে এসে বিপ্লবী হয়ে গিয়েছেন। আপনারা গণতান্ত্রিক ভাষায় কথা বলেন, কোন ধরনের অরাজনৈতিক এবং অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য আপনারা যদি আমাদের নেতার বিপক্ষে করেন, তাহলে তো অবশ্যই তার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ করেছি। যদি এটা চলমান থাকে, আমরা আরো কঠোর কর্মসূচি দিব। প্রয়োজনে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি। কক্সবাজারের শাহপরীর দ্বীপ উপকূলে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় 13 রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন। 18 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সকালে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসছিল রোহিঙ্গা বোঝাই নৌকা। এ সময় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া সমুদ্র উপকূলে পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা 18 রোহিঙ্গাকে উদ্ধার করলেও এখনও 13 জন নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধারকৃতদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে রোহিঙ্গারা কী কারণে বাংলাদেশে এসেছে তা যাচাই করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বিজিবি। দেখছেন সময় সংবাদ। মরক্কো থেকে স্পেনের ছিটমহল সেউতায় অনুপ্রবেশের সময় সাগরে ডুবে 34 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, গত একদিনে কমপক্ষে 60,000 অবৈধ অভিবাসী ছিটমহলে প্রবেশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনা পাঠিয়েছে স্পেন সরকার। মরক্কো থেকে স্পেনের সেউতা ছিটমহলে ঢুকছে হাজার হাজার মানুষ। কেউ সাঁতরে, কেউ কংক্রিটের ঢাল বেয়ে নেমে, আবার কেউ ভাসমান টিউবের সাহায্যে সীমান্তে পৌঁছানোর চেষ্টা করছেন। এতে সীমান্ত জুড়ে সৃষ্টি হয়েছে নজিরবিহীন বিশৃঙ্খলা। সাগর পাড়ি দিয়ে সেউতার প্রবেশের সময় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ও অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সংঘর্ষেরও ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সীমান্তের কাছে পাথর ছোড়াছুড়ি করছে মানুষ। একই সাথে সীমান্তে হাজারো মানুষ খোলা আকাশের নিচে রাতও কাটাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সেউতায় সেনা মোতায়েন করেছে স্পেন সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সেনাবাহিনী সীমান্তরক্ষীদের সঙ্গে কাজ করবে। একই সঙ্গে মরক্কোর সঙ্গে সমন্বয় করে যারা ছিটমহলে ঢুকেছেন, তাদের যত দ্রুত সম্ভব ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সময়ে মরক্কো থেকে আরও কয়েকশো অভিবাসী স্পেনের আরেক অঞ্চল মেলিয়াতেও প্রবেশ করেছেন। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের বিভিন্ন দেশ। অভিবাসীদের এই ঢল 2021 সালের মে মাসের ঘটনার মতো। ওই সময় মরক্কো ও সাব সাহারা অঞ্চলের প্রায় 10,000 তরুণ কয়েকদিনের মধ্যে এই ছিটমহলে প্রবেশ করেছিল। ইশিতা আক্তার, সময় সংবাদ। গাজার মানুষকে বাঁচাতে বড় ধরনের ছাড় দিতে রাজি রয়েছে হামাস। যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে নিরস্ত্রীকরণের সম্মতি দিয়েছে সংগঠনটি। আর এর বিনিময়ে গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারে নীতিগতভাবে রাজি হয়েছে ইসরায়েল। তবে হামাস বলছে, ইসরায়েল প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে চুক্তির কোনো ধাপই কার্যকর হবে না। এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার গঠিত বোর্ড অফ পিস এর মধ্যস্থতা এই সমঝোতা সম্ভব হয়েছে। এদিকে দখলদারদের হামলা উপত্যকা অন্তত 4 জন নিহত হয়েছেন। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।